Okay, start. রানা ভাই, রেকর্ডিং শুরু হয়েছে না? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট আছে, আপনি ক্লাস করেন। তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে মূলত আমরা শিখছিলাম ইনক্লুসিভিটি কি জিনিস, এটা নিয়ে আমরা ইনক্লুসিভিটি লার্নিং ইন সিভিটি এনভায়রনমেন্ট, এই যে ইউনিট অফ কম্পিটেন্সি, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। এটার একটা অংশ আমরা আলোচনা করে ফেলছিলাম, সেটা ছিল ইনক্লুসিভিটি, প্র্যাকটিস ইনক্লুসিভিটি, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম মোটামুটি, যে ইনক্লুসিভিটি কি জিনিস, কিভাবে আমাদের ওয়ার্ক প্লেসে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা যায়, ইনক্লুসিভিটির প্রিন্সিপাল গুলো কি কি, এবং এই ইনক্লুসিভিটির একটা বড় পার্ট হচ্ছিল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কারা, এদের কিভাবে আমরা আসলে আমাদের এইখানে ইনক্লুড করব, পাশাপাশি তাদেরকে কোন ধরনের সাপোর্ট আমরা দিব, এইটা নিয়ে মূলত গতদিন আলোচনা করছিলাম, তাই না? তো এইটা নিয়ে আলোচনা করতে যেয়ে আমাদের একটা জিনিস, একটা কথা চলে আসছিল, সেটা ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝায়, একটু কেউ যদি একজন বলতেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝি আমরা? বইয়ের ভাষা বা আমার এই যে যেটা আছে, প্রেজেন্টেশন আছে, এই সব বাদ দেন, নিজের ভাষা একটু বলেন তো, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝি? যুক্তিযুক্ত, রিজনেবল তো একটু পড়ে গেছে, একটু সান্ত্বনা দাও। আচ্ছা, কে বলতে পারবেন, কেউ জানেন? ওকে, তাহলে আমি বলি একটু। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এখানে যা লেখা আছে এটা পরে বলতেছি আমি, একেবারে সহজ ভাষায় একটা জিনিস হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। একটা কাজ করতে যে কোনো ব্যক্তি যদি বাধার সম্মুখীন হয়, কি কারণে বাধার সম্মুখীন হচ্ছে, ওই বাধাটা মানে অতিক্রম করানোর জন্য যে সাপোর্টটা তাকে দেওয়া প্রয়োজন, সেটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ব্যাপারটা বুঝছেন? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল ওই রিজন অনুযায়ী তাকে যে অ্যাডজাস্টমেন্টটা করে দিচ্ছি আমি। আমি যদি বাংলায় বলি, মনে করেন একজন হাত দিয়ে লিখতে পারতেছে না, ঠিক আছে, সে ইংরেজি লিখতে পারে না, তো তাকে ওইটা বাংলায় অনুবাদ করে দেওয়া, বাংলায় বলে দেওয়া, এটা ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে? কেউ বুদ্ধি প্রতিবন্ধী আছে, বুদ্ধি কম আছে, তাকে সুন্দর করে জিনিসটা সে যেন বুঝতে পারে, সহজ ভাষায় বুঝাই বলে দেওয়া, এইটা ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। মনে করেন আপনার প্রতিষ্ঠানে সিঁড়ি বেয়ে আপনার ক্লাসরুমে উঠতে হয়, তাহলে ওই প্রতিষ্ঠানে যদি একজন হুইল চেয়ার ব্যবহারকারী আসে, কোন লার্নার থাকে, সেক্ষেত্রে তার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন? করতে পারবেন? করতে পারবেন না। তাহলে তার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, যে ওই যে হুইল চেয়ার দেওয়া যে সিঁড়ি, ওইটা কি যেন বলে, কি সিঁড়ি বলে তো? আপনারা কি শুনছেন আমার কথা? জি স্যার। তাই সিঁড়িটার নাম কি বলেন? স্যার নাম তো জানি না, এই হসপিটালে দেখছি। হ্যাঁ, এটা একটা সুন্দর নাম আছে। স্যার নাম জানি না, হসপিটালে দেখছি আর কি সরাসরি, কিন্তু নাম জানি না। আচ্ছা আচ্ছা, তাই না? এটাকে আমি নিজেই তো ভুলে যাচ্ছি, সিঁড়িটার চমৎকার একটা নাম আছে সিঁড়িটার, ঠিক আছে। যাই হোক, এই যে সিঁড়ি ব্যবহার করা, এটা হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তো এইটাই দেখেন ডেফিনেশনে বলা আছে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট রিফার্স টু মডিফিকেশনস অর চেঞ্জেস মেড টু এ ওয়ার্ক প্লেস, এডুকেশনাল সেটিং
or other environment to accommodate the needs of individuals with disabilities or specific challenges. অর্থাৎ যার ডিসএবিলিটি আছে বা স্পেসিফিক কোনো চ্যালেঞ্জ আছে তাকে অ্যাকোমোডেট করার জন্য, তাকে খাপ খাওয়ানোর জন্য, তাকে মানিয়ে নেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়াটাই হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ব্যাপারটা বুঝছেন? আমরা উদাহরণে গেলে আরো বলেন। আচ্ছা, বলা হচ্ছে যে কোন স্পেসিফিক চ্যালেঞ্জ আছে, কারোর কোনো স্পেসিফিক চ্যালেঞ্জ আছে বা কারোর ডিসএবিলিটি আছে, হ্যাঁ, শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে, তাদেরকে তার যে প্রাপ্যটা ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে সাপোর্টটা তার দরকার, তাকে সেই সাপোর্টটা দেওয়াটাই হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? জি স্যার। দেখুন, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। আপনি একটা সাইজ দিয়ে বললেন যে সবাই ফিট করবে, ফ্রি সাইজ, নো, এটা বলিনি। যার যেটা দরকার তাকে সেইটা দেওয়া, সেটাই হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। যার যতটুকু, যে কাজের জন্য যতটুকু তার প্রয়োজন, সেটা হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। যেমন নিপা জানে, নিপা গতদিন তার প্রতিষ্ঠানে একটা অ্যাসেসমেন্ট হচ্ছিল, তো ওইখানে যে অ্যাসেসর আসছিল, অ্যাসেসরের সামনে কিন্তু আমি একটা কথা বলছিলাম এবং ওই কথাটা এত পরিমাণে ইফেক্টিভ হয়েছিল বলার না। সেটা হচ্ছে কোন একজন লার্নারকে নিয়ে বলতেছিল, এত কিছুই লিখতে পারি নাই, খুবই দুর্বল, একেবারেই মানে ঠিক মতো বুঝতে পারি নাই, লিখতে পারি নাই। তা আমি ওনাকে একটা কথা বলছিলাম যে ম্যাডাম, রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা একটু করে নিয়েন, কারণ এরা সব 5, 6, 7, 8 পাস। সো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিন্তু এদের দরকার। ইনফ্যাক্ট ওই মেয়ে কিন্তু কম্পিটেন্ট হয়েছে, বাট তার রিটেন কিন্তু ভালো হয়নি, অথচ তার ডেমনস্ট্রেশন চমৎকার লেভেলের ডেমনস্ট্রেশন হয়েছে। তো উনি ওই অ্যাসেসর রিজনেবল অ্যাসেসমেন্টটা কিভাবে করছে দেখেন, যেহেতু সে শিক্ষা দীক্ষায় কম আছে, সো সে কিন্তু সঠিকভাবে ওই লেখে মানে পড়াটা ঠিকভাবে করতে পারি নাই, প্লাস হলো ঠিকভাবে ওইটা লিখতে পারি নাই, বুঝতে পারি নাই হয়তোবা, এই জন্য লিখতে পারি নাই। কিন্তু কাজে সে কিন্তু এক্সপার্ট। সো যেহেতু কাজে সে এক্সপার্ট, তাকে কাজের ক্ষেত্রে সে ডেমনস্ট্রেশন যখন করছে, সে কিন্তু কম্পিটেন্ট হয়ে গেছে। বাট রিটেনে খারাপ করা সত্ত্বেও অ্যাসেসর কি করছে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করছে তার, যে না, যেহেতু সে শিক্ষা দীক্ষায় কম, সো এইখানে রিটেনে একটু খারাপ হইলেও তার ভিতরে সে আসলেই কম্পিটেন্ট, সে জানে কিন্তু লিখতে পারে না। এইটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আমরা উদাহরণ যাই, দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে। ফর লো লিটারেসি এন্ড নিউমেরিসি, যদি লো লিটারেসি এবং নিউমেরিসির ক্ষেত্রে আমরা যদি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করি, তাহলে কি করতে পারি আমরা, যে যার নিউমেরিসি লেভেল বা লিটারেসি লেভেল খুবই কম বা নাই, ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম দেখেন, ওইটার সাথে মিলে যাচ্ছে। ভার্বাল অ্যাসেসমেন্ট ক্যান বি টেকেন ইউজিং প্রিডিটারমাইন্ড কোয়েশ্চেনস, যে আগের থেকেই ডিটারমাইন করা এই ধরনের কোয়েশ্চেনে আমরা ভার্বাল অ্যাসেসমেন্ট নিয়ে নিতে পারি। দিস ক্যান বি রেকর্ডেড অর সামওয়ান এলস ক্যান বি এ স্ক্রাইব, সেটা রেকর্ডেড হতে পারে বা অন্য কারোর দ্বারা স্ক্রাইব করা হতে পারে, ঠিক আছে। প্রেজেন্টেশনস অর ডেমনস্ট্রেশনস ক্যান বি ইউজড রাদার দ্যান রাইটিং। এই যে দেখেন কথাটা কি বলছে, প্রেজেন্টেশনস অর ডেমনস্ট্রেশনস ক্যান বি ইউজড রাদার দ্যান রাইটিং। রাইটিং এর চেয়ে ডেমনস্ট্রেশন বা প্রেজেন্টেশনটাকেই বেশি করে ইউজ করার কথা বলেছে, যেটা এই যে নিপাপার প্রতিষ্ঠানে যে অ্যাসেসর যে কাজটা করছে, এখন ও ডেমনস্ট্রেশনে টপ লেভেলের করছে। এখন কি যদি ওই অ্যাসেসর তাকে নট ইয়েট কম্পিটেন্ট দিত, তাহলে জিনিসটা কেমন হতো বলেন তো? তাকে তার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হলো, তার সঙ্গে কি সঠিক জাস্টিফিকেশন করা হলো বলেন তো? না, কখনোই এটা জাস্টিফিকেশন করা হতো না। ওই অ্যাসেসর জানে, ওই অ্যাসেসর কিন্তু এটা জানে, তারপরেও আমি ওই জায়গায় কৌশলে একটু তাকে ওইটা মনে করাই দিলাম, যাতে অনেক সময় দেখা যায় কি, আমরা তো অ্যাজ হিউম্যান বিইং আমরা তো ভুলে যেতে পারি, তাই না? সবকিছু সবসময় মাথায় থাকে না। সো আমি কিন্তু ওনাকে ওই জিনিসটা মনে করাই দিছিলাম। হয়তোবা উনি কম্পিটেন্ট করতো, হ্যাঁ, ওনার মনে আছে যেহেতু মনে করে কম্পিটেন্ট করাই দিত, বাট আমি ওই কথা বলাতে ওইটা কিন্তু আরো একটু ইফেক্টিভ হয়েছে। ব্যাপারটা বুঝছেন, যে উনি তখন আরো ক্লিয়ার হয়ে গেছে।
তো সেটাই আর কি বলা হচ্ছে, ইউজ অফ ডায়াগ্রাম অ্যাজ ভিজুয়াল কুইজ when asking questions or for the candidate to explain answers। যে এমন হইতে পারে যে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, বিভিন্ন ধরনের ভিজুয়াল ডায়াগ্রাম আছে না, বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে দিতে পারি, যে এই ডায়াগ্রাম দিয়ে তার কোয়েশ্চেন করতে পারি। অর্থাৎ আমরা রাইটিংটাকে ফোকাস কম দিয়ে, যেহেতু সে লিটারেসি কম, নিউমেরেসি কম, সো রাইটিং এর দিকে কম ইয়ে করে আমরা তার কাজের দিকে মনোনিবেশ করতে পারি, কাজের অ্যাক্টিভিটি তার দেখতে পারি। এটা হচ্ছিল লো লিটারেসি এবং নিউমেরেসি যারা, তাদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার একটা কৌশল। আচ্ছা, আমরা এখানে যেগুলো পড়বো বা দেখবো এইটাই যে কৌশল হবে এটা কিন্তু কথা নেই, জাস্ট এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে আপনাদেরকে। আবার বলতেছে, আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে যাবেন তখন মানে এর বাইরে আরো অনেক কেস আসবে, এমন এমন কেস আসবে জীবনে প্রথম দেখতেছেন, ব্যাপারটা বুঝছেন? এই ফার্স্ট টাইম এরকম একটা কেস আসছে, তো তখন রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি হবে সেটা কিন্তু আপনাকে ওই সময় আপনার মেধা দিয়ে নির্ধারণ করে নিতে হবে। এই জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা আমাদের এই ডিবেট সেক্টরে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ আমরা সবসময় বলতেছি কি, ডিবেট সেক্টরে আমরা সবসময় বলতেছি ইনক্লুসিভিটি, 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 প্রত্যেককেই আমরা ইনক্লুড করতেছি। তো ইনক্লুসিভিটির জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আবার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে যে যেন আবার আমরা সিম্প্যাথি না করে ফেলি, মাথায় রাখতে হবে এটা। সিম্প্যাথি আর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কিন্তু আলাদা। আমরা পড়বো, দেখবেন হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট কথাটা পড়বো, যে ওই যে আমরা একটা কথা বলি না, যে যাকে প্রথম দেখাতে ভালো লাগে তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে, এইটা হচ্ছে হ্যালো ইফেক্ট। আমরা পড়বো এই জিনিসটা, আরো পরবর্তীতে এসে পড়বো। তো হ্যালো ইফেক্ট হইলে আবার হর্ন ইফেক্ট হইলে হবে না। রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছিল মূলত অ্যাকচুয়ালি যার যেটা প্রয়োজন, যার যেটা দরকার, সেইটা তাকে দেওয়াই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার সবাই? একটু সাড়া দেন, আমি আছি কি না বুঝতে পারতেছি না। আছে না? ওকে। ফর পিপল উইথ ডিসএবিলিটি, যারা শারীরিক প্রতিবন্ধী, তাদের ক্ষেত্রে কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হবে? দেখেন, আমি আবারও বলতেছি, কিন্তু এইগুলো যে একেবারে মানে ফিক্সড তা না, কিন্তু জাস্ট এই ধরনের কাজ আমরা করতে পারি সেটা বলা হচ্ছে। এগুলো এক এক ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এর বাইরে আরো আপনার নিজের মাথা থেকে আরো কিছু হইতে পারে। ঠিক আছে, দেখেন, অবজারভেশন চেকলিস্ট ইউজিং অ্যাডাপটিভ টেকনোলজি সাচ অ্যাজ ব্রেইল ফর সাইট ইম্পেয়ার্ড লার্নার। যারা ওই যে চোখে কম দেখে বা দেখতে পারে না, তাদের জন্য আমরা কি করতে পারি? ব্রেইল সিস্টেম ব্যবহার করতে পারি। ব্রেইল সিস্টেম বোঝেন তো? জি স্যার। বোঝেন না এমন কেউ আছেন? ব্রেইল সিস্টেম, আচ্ছা সবাই বোঝে। আচ্ছা, তাহলে আমরা ব্রেইল সিস্টেম ইউজ করতে পারি। আস্কিং কোয়েশ্চেন্স এন্ড গেটিং অ্যাসিস্ট্যান্স ফ্রম অ্যান ইন্টারপ্রিটার ফর ক্যান্ডিডেটস হু আর হিয়ারিং ইম্পেয়ার্স। যারা কি হিয়ারিং ইম্পেয়ার্স, অর্থাৎ কানে কম শোনে, তাদের জন্য আমরা কি করতে পারি? অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি কোয়েশ্চেন আস্কিং এর জন্য, তাই না? সেটা বলতেছে। তারপর ইউজিং অ্যান ইন্টারপ্রেটার, রিডার, অ্যাটেন্ডেন্ট, কেয়ার গিভার অর স্ক্রাইব টু রাইট ডাউন অ্যান্সার্স টু কোয়েশ্চেন। যারা ছিল ঠিকঠাক মতো লিখতে পারে না, লেখায় সমস্যা আছে, হাতে সমস্যা আছে, এই ধরনের যারা, তাদের জন্য আমরা ইন্টারপ্রেটার, রিডার বা অ্যাটেন্ডেন্ট এই ধরনের কিছু নিতে পারি। অবজারভেশন অফ টাস্ক পারফর্মড অন সুইটেবলি অ্যাডজাস্ট ইকুইপমেন্ট অর এনভায়রনমেন্ট। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি এইগুলো যে বললাম না, এগুলো কিন্তু একেবারে ফিক্সড না, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে বিভিন্ন ধরনের লোকের জন্য। মনে করেন আপনারা বলেন তো, একজন বাম হাতি, তার জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? মনে করেন আপনার যে ট্রেনিং সেন্টার আছে সেখানে যে ফোল্ডিং চেয়ার গুলো আছে সব হচ্ছিল ডান হাতে, তাই না? এরকম হয় না অনেক সময়? আমাদের সব ফোল্ডিং চেয়ার থাকে ডান হাতি, তাই না? এখন এর মধ্যে 25 জন লার্নার আছে, 25 জনের মধ্যে একজন হচ্ছিল বাম হাতি। এখন এই বাম হাতি যে আছে সে কি ওই ফোল্ডিং চেয়ারে লিখতে পারবে?
কি মনে হয় আপনাদের? না স্যার। না স্যার। লিখতে পারবে না, তাহলে কি তার জন্য রিজনাল অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করবেন? স্যার তাকে একটা ক্লিপ বোর্ড দিতে পারি। ক্লিপবোর্ডে লিখতে পারবে? ফোল্ডিং চেয়ারের পরিবর্তে সাধারণ চেয়ার দিলে যেটাতে সে বসে লিখতে পারবে ইজিলি। সাধারণ চেয়ারে লেখা যায়? তো আলাদা জায়গায় বসার কি ব্যবস্থা না করতে স্যার, হবে? টেবিল দিতে হয় হবে। আমাদের লেফট হ্যান্ডেড কোনো ফোল্ডিং চেয়ারের ব্যবস্থা করতে হবে। যদি ওইটা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা একটা টেবিল সেট করে দিতে পারি। একটা টেবিল দিলাম, দিয়ে একটা চেয়ার দিয়ে দিলাম, তাহলে টেবিলের উপরে সে ডান হাতে হোক আর বাম হাতে হোক সুন্দর করে লিখতে পারবে না? জি স্যার। এটাই হচ্ছে রিজনাল অ্যাডজাস্টমেন্ট। ব্যাপারটা বুঝছেন? সে যেন জি স্যার। স্মুথলি তার টাস্কটা কমপ্লিট করতে পারে, তার জন্য এটা রিজনাল অ্যাডজাস্টমেন্ট। আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি হচ্ছে বাম হাতি, আমি সবকিছু কিন্তু ডান হাত দিয়ে করতে পারি না। তো আমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে ডান হাত দিয়ে করতে হবে, তাহলে কি এটা সম্ভব? না পারবো স্যার। আমি? সেক্ষেত্রে আমার কিন্তু বাম হাত ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো এই জন্য আমাকে এমন ওই ডিভাইস দিতে হবে যেন আমি বাম হাত দিয়ে বা বাম পা দিয়ে করতে পারি, তাই না? এইটাই হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, ফর ওল্ডার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু যারা মোস্ট ওল্ডার, তাদের ক্ষেত্রে কিছু সেনসিটিভ বিষয় থেকে যায়, বুঝছেন? খুবই সেনসিটিভ বিষয় থাকে। এই জিনিসগুলো মাথায় রেখেই আমাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন মেবি মাস সিনিয়র দেন দা ট্রেনার অ্যাসেসর। অনেক সময় দেখা যায় যে আপনি যে ট্রেনার বা আপনি একজন অ্যাসেসর, আপনার চেয়ে মোস্ট সিনিয়র পারসন হচ্ছিল ক্যান্ডিডেট। তারপরে অনেক সময় দেখা যায় যে তার অনেক বেশি এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তারপরে আর একটা প্রবলেম হচ্ছিল, বিশেষ করে যারা ওল্ডার, দেখবেন যারা টেকনোলজি সম্বন্ধে অতটা মানে না, ইউজ টু না, বা অত বেশি ভালো জানে না। ঠিক আছে? মনে করেন আপনি হচ্ছে একটা মেথডোলজির এই যে লেভেল 4 এর একটা অ্যাসেসমেন্ট নিচ্ছেন। এখন এইখানে একজন ক্যান্ডিডেট আছে 65, যার এজ লিমিট। এখন উনি ট্রেনার, উনি সারা জীবন অ্যানালজি ট্রেনিং করায় আসছেন। উনি একজন চমৎকার ট্রেনার, ওনার মেথডোলজি জ্ঞান অনেক ভালো আছে, ট্রেনার হিসেবে চমৎকার ভালো, ওনার অ্যাসেসমেন্ট নেওয়ার মতন সকল যোগ্যতা আছে। কিন্তু উনি হচ্ছে কম্পিউটারে প্রেজেন্টেশনটা ঠিকভাবে দিতে পারে না। তখন আপনি কি তাকে নট ইয়েট কম্পিটেন্ট করে দিবেন? না স্যার। তাহলে এই ব্যক্তির জন্য আপনার রিজনাল অ্যাডজাস্টমেন্টটা কি হবে বলেন এবার? কি হবে বলেন? আপনারা তো রিজনাল অ্যাসেসমেন্ট জিনিসটা বুঝছেন, যে যার যেটা প্রয়োজন তাকে ওই জায়গায় সহযোগিতা করার জন্য অন্য কোনো ব্যবস্থা বা ওই জায়গায় শিথিল করা, এটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, তাই না? এতক্ষণ তাই বুঝলেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটা এই ব্যক্তির জন্য কি করবেন আপনি? কি স্যার একটু ব্যবস্থা করবেন? সুযোগ দিব যে তুমি একটু ট্রাই করে আসো, আর একটু চেষ্টা করো, পরে আবার আসো। তাহলে এটা কি রিজনেবল অ্যাসেসমেন্ট করলাম আমি? তাকে তো নট ইয়েট না স্যার, কম্পিটেন্ট তাকে করে তো দিলাম। নোটিয়েট করা হয়ে গেল। হ্যাঁ, তারা তো নট স্যার, ইয়েট তাকে করে আমি দিলাম। একটু সময় দিতে পারি কাজটা করার জন্য। এখন সে তো টেকনোলজি, সে প্রেজেন্টেশনই করতে পারে না ঠিক মতো। স্যার ওনার জন্য কি ব্রেন এটা সিস্টেমটা ছাড়া তো করা স্যার উনি যাবে না? বাকি কাজগুলো ভালো করতেছে। আচ্ছা, আরেকজন কি যেন বলতেছিলেন, হ্যাঁ বলেন। স্যার ওনার জন্য কি ব্রেন সিস্টেমটা করা যাবে না? ব্রেইল সিস্টেম কেন এখানে আসছে? ব্রেইলের কথা বলতেছেন? জি স্যার। না না, না না, ব্রেইল আসবে কেন? ব্রেইল কি ওনার জন্য নাকি? আমি তো বলছি যে উনি সুস্থ সবল একজন মানুষ, বয়স 65, উনি হচ্ছে 20-22 বছর বা 25 বছর ধরে ট্রেনার হিসেবে কাজ করে আসছেন। এখন উনি অ্যাসেসর ট্রেনার পার্টের জন্য অ্যাসেসমেন্ট দিতে আসছেন। কিন্তু অ্যাসেসর ট্রেনার পার্টে একটা অংশ আছে, সেটা হচ্ছিল প্রেজেন্টেশন। ঠিক আছে? একটা প্রেজেন্টেশন অংশ আছে, যেটা হচ্ছিল আপনার আপনার পিপিটি তে প্রেজেন্ট করতে হয়।
এখন ওইটা উনি তো যেহেতু মানে 65, উনি টেকনোলজি সম্বন্ধে ওইভাবে ধারণা নাই, সো উনি পিপিটা ঠিকভাবে করতে পারে নাই। সেক্ষেত্রে আপনি তার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন আমি তাই বলছি। এখন তার কাছ থেকে তো আপনার কাজটা উদ্ধার করতে হবে। ডেফিনেটলি কাজ বাদ দিয়ে কিন্তু আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। স্যার আমার কাছ ওইগুলো আমি থেকে ওনাকে ডেমো হিসেবে, যদি আমি এই জায়গায় করি, তাহলে ওনাকে বলবো যে আপনি যেহেতু প্রেজেন্টেশন করতে পারবেন না, তাহলে আপনার জায়গা থেকে এটা ডেমো করে দেখান যে কাজটা এইভাবে করা লাগবে, এইরকম ভাবে করতে হবে, কিভাবে করতে হবে। ওটাকে প্রেজেন্টেশন করা লাগবে না, জাস্ট উনি ডেমো হিসেবে দেখাবে। উনি কাজটা জানে বুঝে, বাট প্রেজেন্টেশন কম্পিউটারের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে উনি কাজটা করতে পারতেছে না। তো ওনাকে আমি বলবো যে আপনি ডেমো হিসেবে দেখান এই কাজটা কিভাবে হবে। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, যে আমি তাকে, ঠিক আছে আপনি প্রেজেন্টেশন দিতে পারতেছেন না, বাট এইটা আপনি যতটুকু প্রেজেন্টেশন দিতে রেডি করছেন, ইটস ওকে ফাইন। এইটার উপরে আপনি এটাকে ফোকাস না করে আপনি আপনার মতন করে ডেমনস্ট্রেশনটা করেন। আপনি ঠিক লিগ্যাল ওয়েতে মানে যেভাবে ইয়ে করতে হয় সেইটাই করেন। একটা উপায় আছে, আরো একটা উপায় কিন্তু আছে, যেটা আপনি বললেন এর বাইরে আর একটা উপায় আছে। ঠিক আছে, আপনি এইটাই কাগজ কলমে একটু লিখে দেন প্রেজেন্টেশনটা আপনি কিভাবে সেট করবেন। উনি তো কাগজ কলমে ব্যবহারে অভ্যস্ত, উনি না হয় টেকনোলজিতে অভ্যস্ত না, বাট কাগজ কলমে তো অভ্যস্ত, তাই না? ওই প্রেজেন্টেশনটা কি আমি যদি কাগজ কলমে দিতে বলি, তাহলে কি সে সুন্দর করে দিতে পারবে না? জি কি স্যার। মনে হয় আপনাদের? তাহলে এই যে যে কাগজ কলমে, দেখেন আমার কিন্তু এখানে কাগজ কলমে ব্যবহারের কথা আমার অ্যাসেসমেন্টের কোথাও বলা আছে? বলা নেই। তারপরে আমি কেন কাগজ কলমের ব্যবহারটা করাচ্ছি? কারণ তার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তার মানে কি, সে যে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন দিতে পারে, প্রেজেন্টেশন করতে পারে, এইটা আমার প্রুভ করতে হবে। এইটাই হচ্ছিল ওই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার আপনারা? এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এই জন্য আমি এত বেশি মানে কথা বলতেছি। আমি গতদিন মনে হয় আপনাদেরকে একটা কথা বলছিলাম, যদি এনএসডিএ চিন্তা করে যে কোয়েশ্চেনিয়ার কঠিন করব, তাহলে এই ইনক্লুসিভিটি থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন দিবে। আর বিশেষ করে ম্যাচিং ইনক্লুসিভিটি থেকে এমন ভাবে দেয় আপনার প্রত্যেকটা অপশন মনে হয় যেন এইটার সাথে মিলে যাচ্ছে। যেটা দেখবেন সেটা আর এইটার সাথে এইটার মিল আছে, এইটার সাথে এইটার মিল আছে, যত অপশন সবই একটার সাথে মিলে যায়, প্রত্যেকটার সাথে মনে হয় যেন প্রত্যেকটা মিলে যায়। এই জন্য ইনক্লুসিভিটিটা খুবই ভালো করে পড়তে হবে, একেবারে মানে বইয়ের কোনো কিছু গ্যাপ রাখা যাবে না এবং বুঝে পড়তে হবে। এটা কিন্তু সব কাছাকাছি জিনিস, এই জন্য এক্স্যাক্টলি বুঝতে হবে। কোনো জিনিস যদি বুঝতে না পারেন অবশ্যই কোয়েশ্চেন করবেন। আপনি যখন পড়বেন, যখন বই পড়বেন, তখন বই পড়ার সময় আপনি দাগায় রাখবেন যেটা বুঝতেছেন না, অথবা লিখে রাখবেন যে এই জিনিসটা বুঝতেছেন না, পরবর্তীতে আমাদের কাছে কোয়েশ্চেন করবেন, আমরা অ্যান্সার করে দেব। কিন্তু মানে বুঝিনি, ঠিক আছে থাক, এটা না বুঝলেও সমস্যা নাই, এই অবস্থায় কিন্তু যাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। এই দেখেন জাস্ট এটা উদাহরণ, ইউজ কেস স্টাডিজ ইনস্টেড অফ রোল প্লেস অ্যাজ সাম ওল্ডার ক্যান্ডিডেটস মে ফিল ইনকমফোর্টেবল। যদি আনকমফোর্টেবল মনে করে সেক্ষেত্রে আপনি কেস স্টাডিও ব্যবহার করতে পারেন। মেক শিওর ফন্ট সাইজ ইজ নট টু স্মল ইন ক্যান্ডিডেট ইনস্ট্রাকশনস। ক্যান্ডিডেটদের যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন সেক্ষেত্রে যেন ওই যে ফন্ট সাইজটাও যেন ছোট না হয়, যে সে ঠিক মতো পড়তে পারতেছে না, বয়স বেশি, চোখে কম দেখে, এটা পড়তে পারতেছে না, এমন যেন না হয়। ফর ইল হেলথ ক্যান্ডিডেট, যারা ইল হেলথ আছে সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে শর্টার অ্যাসেসমেন্ট টাস্ক দ্যাট অ্যালাউ ফর মেডিকেশন অর ফ্যাটিগ, তাই না? অ্যাসেসমেন্টটাকে আমি শর্ট করতে পারি। স্পেসিফিক ইনস্ট্রাকশন অন প্রজেক্টস দ্যাট ক্যান বি সাবমিটেড এট ভ্যারিয়াস স্টেজেস। বিভিন্ন স্টেজে তার স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, যে মানে যেহেতু স্বাস্থ্যগত সমস্যা আছে তার, সে একটানা বসে অ্যাসেসমেন্ট দিতে পারতেছে না। এখানে সাবিনা আছেন? সাবিনা, সাবিনা কি আছেন? নেই না? আচ্ছা, সাবিনা এই জায়গায় একটা বড় মানে উদাহরণ আমাদের সামনে, ঠিক আছে? সাবিনা আপা যখন অ্যাসেসমেন্ট দিতে গেছিল, অ্যাসেসমেন্টের দিন উনি প্রচন্ড অসুস্থ ছিলেন, প্রচুর জ্বর, ঠিক আছে? এত পরিমাণে জ্বর যে উনি মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছিলেন না। তো অ্যাসেসর কিন্তু ওনাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হিসেবে ওনাকে কিন্তু
টানা অ্যাসেসমেন্ট নেয়নি। ওনাকে বলছে ঠিক আছে আপনি মাঝে মাঝে বাইরে যান, রেস্ট নেন, হাঁটাহাঁটি করেন, একটু বিশ্রাম নেন, এসে আবার অ্যাসেসমেন্ট দেন। ওনাকে কিন্তু নির্দিষ্ট যে টাইম তার চেয়ে অনেক বেশি টাইম দিছে। এই যে যে জিনিসটা, এটা কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, ব্যাপারটা বুঝছেন? যদি এসএসআর মনে করতো যে না উনি অসুস্থ, তো আমি কি করব, এটা অসুস্থ জন্য তো আমি দায়ী না, উনার যা টাইম তাই দিব, তাইলে জিনিসটা কি ওনার সঙ্গে ইনসাফি হলো? না বলেন স্যার। তো, এটা ইনসাফি হলো না। তাইলে তাকে ওই যে যে সুযোগটা দিছে, টাইম দিছে। মাঝে আমাদের একটা, আমি আগে যে প্রতিষ্ঠানে ছিলাম ওই প্রতিষ্ঠানে প্লাম্বিং এর একটা অ্যাসেসমেন্ট হচ্ছিল, ঠিক আছে? ওই দিন এত পরিমাণে গরম, গরমে সবাই হাঁপিত্তেশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন প্লাম্বিং এর কাজ তো আপনারা জানেন, দেয়াল কাটা। এখন যে টাইম, ওই টাইমের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে 70% কাজ কমপ্লিট করছে, আরো মানে 30%, 40%, 20% কাজ অনেকেরই বাকি রয়েছে। তো যদি ওইখানে অ্যাসেসর যদি চিন্তা করতো যে না টাইমের মধ্যে সে করতে পারে নাই, ঠিক আছে তাইলে তাকে আমি কম্পিটেন্ট করব না, জিনিসটা কি এটা কি ইনসাফি হলো? নিঃসন্দেহ হলো না। উনি কি করলেন, নিজেই অ্যাসেসর নিজেই ওদেরকে বরঞ্চ যে 4 ঘন্টা টাইম দিছিল, ওই 4 ঘন্টার মধ্যে আরো মনে করেন যে 1 ঘন্টা কাজ করার পরই বলতেছে আপনারা এসে একটু জিরাই নেন, 10 মিনিট জিরান। সবাই 10 মিনিট জিরাচ্ছিল, জিরানোর পরে আবারও বলতেছে আবারও কাজ করেন। এইভাবে ওই 10 মিনিট বাদ দিয়ে, ওই 10 মিনিট করে যে টাইমটা ওইটা বাদ দিছে, কিন্তু দেওয়ার পরেও 4 ঘন্টায়ও সবাই কভার করতে পারি নাই। কারণ কি, ওই যে গরমের মধ্যে মানে জীবন বের হয়ে যাচ্ছে, উনি করছে কি আরো এক্সট্রা টাইম দিয়ে দিছে। বলছে যে না আমি তো বুঝতে পারতেছি যে এই গরমের মধ্যে আমি তো পাশে দাঁড়ায় আছি, আমি দাঁড়াইতে পারতেছি না, আমি দাঁড়াই দেখতেছি ওরা কাজ করতেছে, আমি দাঁড়াই দেখতেছি, তাই আমার মনে হচ্ছে যে না আমি মনে হয় জায়গায় হিট স্ট্রোক করবো। তাহলে ওরা কাজ করতেছে, তাহলে ওদের যদি এই সুযোগটা না দিই আমি, তাহলে তো হবে না। এই যে যে সুযোগটা দিল, এইটাই হচ্ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। অনেকগুলো উদাহরণ দিলাম আমি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের, তাই না? জি স্যার। জেন্ডার ইস্যুর ক্ষেত্রেও এরকম, তাইলে কিছু রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমার মনে হয় না যে আর এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এর ওই যে কাদের জন্য কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দিতে হবে এটা আমার বলার দরকার আছে। আর এটা আপনারা জাস্ট উদাহরণস্বরূপ এখানে কিছু আছে, এগুলো পড়ে নিতে পারবেন। আমার মূল যে তথ্যটা ছিল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, কাকে কিভাবে কখন দিতে হবে, এটা তো ক্লিয়ার হয়েছেন নাকি? জি স্যার। এটা নিয়ে তো আর কোনো কনফিউশন নেই। দেখেন এই জায়গায় অনেকগুলোর উদাহরণ দিছি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের, ঠিক আছে? তাইলে এইগুলো কিন্তু পড়তে হবে, এবং পড়া না, এটা বুঝতে হবে, ঠিক আছে? বোঝা লাগবে। দেখেন লাস্টে একটা ইম্পর্টেন্ট নোট বলা আছে, আপনারা একটু যদি এটা দেখেন, টু প্র্যাকটিস ইনক্লুসিভিটি উইদিন এ ট্রেনিং and or assessment organization, we must continually examine and revise our personal perceptions and attitudes about differences to improve our communication and professionalism. চমৎকার একটা কথা কিন্তু, যে আমাদের আমাদের নিজেদের ভিতরে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে ইনক্লুসিভিটি। আমাদের ট্রেনিং এর সেশনে শুধু যে প্র্যাকটিস করতে হবে তাই না, এটা কন্টিনিউয়াস এক্সামিনের মধ্যে রাখতে হবে এবং রিভাইজ করতে হবে। আমাদের নিজেদের যে পারসেপশনটা, আমার পারসেপশন এখন একরকম, এই একই পারসেপশনে যদি আমি সারাক্ষণ থাকি তাইলে কিন্তু হবে না। আমার পারসেপশনটাকে আরো উন্নত করতে হবে, আরো বাড়াইতে হবে, ঠিক আছে? এটারও বাড়াইতে হবে, এবং আমাদের বিহেভিয়ার বা অ্যাটিটিউডটাকেও পরিবর্তন করতে হবে। আমাদের কমিউনিকেশনটাকে আরো বাড়াইতে হবে, ইমপ্রুভ করতে হবে। পাশাপাশি আমাদের প্রফেশনালিজমের মধ্যেই কিন্তু আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আপনারা বুঝছেন? যখনই এই জিনিসটা করতে পারবো তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভিতরে ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা হচ্ছে। আমরা বাস্তবে সত্য কথা বলতে, দেখেন আমরা টিবেট সেক্টরে ইনক্লুসিভিটির কথা বলি, অনেক প্রতিষ্ঠানে আমি দেখছি বাস্তবে ইনক্লুসিভিটির কোনো ছিটে ফোটাও নেই। এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক, খুবই হতাশাজনক। এইটা করা যাবে না, ঠিক আছে?
আমাদের ভিতরে, আমাদের এখনো যারা আমরা করি না ইনক্লুসিভিটি প্র্যাকটিস, নিঃসন্দেহে আমাদের ভিতরে এই ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা এখন থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, হয়তোবা আমরা এতদিন জানতাম না যে ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা কি, কিভাবে করতে হয়, কেন করতে হয়। ইনফ্যাক্ট অনেকে আমরা ইনক্লুসিভিটিটাই জানতাম না। সো এখন আমরা যেহেতু ইনক্লুসিভিটি কি জিনিস, ইনক্লুসিভিটি কিভাবে প্র্যাকটিস করতে হবে, কেন প্র্যাকটিস করতে হবে, এর সুবিধা কি, কোন কোন সিচুয়েশনে কি রিজনাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই জিনিসগুলো এখন যেহেতু আমরা জেনে গেছি, তাহলে এখন থেকে কি আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে পারবো না? বলেন তো আপনারা, ইনশাল্লাহ। পারবো কিনা সবাই? জি স্যার। অবশ্যই আমরা করব। এখন তাহলে আমাদের কিছু প্ল্যান করতে হবে যে ইনক্লুসিভিটি প্র্যাকটিসের জন্য বা ইনক্লুসিভনেসের জন্য কিছু প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটা কি? প্রোভাইডিং ইনফরমেশন টু লার্নার্স। তাহলে লার্নারদেরকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এনরোলমেন্ট প্রসেস আর দে ক্লিয়ার অ্যান্ড অ্যাক্সেসিবল, যে আমাদের যে এনরোলমেন্ট প্রসেস থাকবে সেইটা যেন অবশ্যই ক্লিয়ার হয় এবং অ্যাক্সেসিবল হয়, যে কেউ যেন বুঝতে পারে। আমাদের এনরোলমেন্ট প্রসেসটা এমন ভাবে করলাম যে আসলে এখানে ইনক্লুসিভনেস এর কোনো সিটে ফোটাও নেই, বা ইনক্লুসিভনেসটাকে আমি ওই জায়গায় ফোকাসই করলাম না, বুঝতেই দিলাম না যে এখানে ইনক্লুসিভিটির একটা ব্যাপার স্যাপার আছে, তাহলে হবে না। আমরা এনরোলমেন্ট করি না, আমরা এনরোলমেন্ট করার সময় অনেকেই যে এখানে পারসন উইথ ডিসএবিলিটি, মাইনর এথনিসিটি বা এই ধরনের কোনো কিছু আছে কিনা এইগুলো যে অ্যাসাইন করতে হয় বা এইগুলোতে আলাদাভাবে ডিফাইন করে দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। জানি বলেন তো? বা লো লিটারেসি আছে কিনা, এগুলো কি আমরা করি বলেন তো? না স্যার। করি না, কখনোই আমরা এনরোলমেন্ট প্রসেসের মধ্যে আমরা করি না। খুব কম ক্ষেত্রে আমরা করি এটা, খুব কম ক্ষেত্রে। আমাদের নিজেদের জন্য তো করিই না, যদি কোনো প্রজেক্ট থাকে প্রজেক্টে যদি বলে দেয় স্পেসিফিক্যালি তখন আমরা করি। যেমন কিছু কিছু প্রজেক্টে আমাদের বলে দেয় যে এত পার্সনের ডিসএবিলিটি থাকতে হবে, তখন আমাদের সুরসুরি লাগে যে হ্যাঁ তাহলে আমাদের পার্সোনাল উইথ ডিসএবিলিটির এই অপশনটা রাখতে হবে এনরোলমেন্ট প্রসেসে। যদি এরকম থাকে যে এত পার্সেন্ট ফিমেল রাখতে হবে, তখন আমরা ওইখানে এনরোলমেন্ট প্রসেসের মধ্যে বলে দিই যে হ্যাঁ আমাদের যে ক্রাইটেরিয়া থাকবে ওই ক্রাইটেরিয়ার মধ্যে এইটা সেট করে দিতে হবে যে উইমেন আর হাইলি এনকারেজড করে দিন। আমরা এরকম কথা কখন করি? যখন ওই প্রজেক্ট থেকে ফোকাস করে দেয়। বাট এইটা তো প্রজেক্ট থেকে ফোকাস করার কিছু আসতেছে না, এটা আমার অলওয়েজ ইনক্লুসিভিটি করার জন্য এইগুলো আমাদের করতে হবে। ঠিক আছে? ইন্ডাকশন প্রসেসেস ফাইন্ড আউট অ্যাবাউট স্পেসিফিক নিডস। এই যে যেটা একটু আগে আমি বললাম যে আমার আসলে স্পেসিফিক নিডসটা কি এটা ফাইন্ড আউট করতে হবে, কার কি প্রয়োজন। আমার একজনের একটা জিনিস প্রয়োজন, আমি তাকে অন্য জিনিস দিয়ে দিলাম, তাহলে কি হবে? হবে না। আইডেন্টিফাইং অ্যান্ড কনফার্মিং সাপোর্ট নিডস, শুধু যে ফাইন্ড আউট করলাম তা না, তাহলে আমার কি নিড সেটা ফাইন্ড আউট করলাম এবং কি সাপোর্ট লাগবে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং অবশ্যই সেটা কনফার্মও করতে হবে। যেমন একটু আগে যে বলতেছিলাম যে বাম হাতি, এখন আপনি চেয়ার খুঁজে পাচ্ছেন না, কোথাও বাম হাতি চেয়ার নাই, এখন তাইলে কি আপনি তাকে দিবেন না? আপনি তো ফাইন্ড আউট করেছেন, বাট আইডেন্টিফাই করেছেন যে হ্যাঁ তার হচ্ছিল, মানে আপনি স্পেসিফিক নিডসটা ফাইন্ড আউট করেছেন যে তার একটা চেয়ার লাগবে মামাতি। এখন সাপোর্ট দিচ্ছেন কি যে তাহলে চেয়ার খুঁজেছেন, খুঁজে খুঁজে কোথাও পাচ্ছেন না, তো তাহলে এখন পাইনি যে, তো তাহলে কি দরকার আর কনফার্ম করার দরকার নেই। ব্যাপারটা কি হবে? হবে না। তখন তাকে ওই যে কনফার্ম করতে হবে। সেটা কিভাবে কনফার্ম করলাম? যে মনে করেন একটা টেবিল এবং একটা চেয়ার দিলাম, তার মানে কি সেটা কনফার্ম হয়ে গেল। তারপরে কি? ক্যাটারিং ফর ডাইভার্সিটি ইন লার্নিং স্টাইল, যে এই যে লার্নিং স্টাইলটা, আপনার যে লার্নিং স্টাইল, যে আপনি যেভাবে প্রশিক্ষণটা দিচ্ছিলেন ঠিক ওই স্টাইলে যদি আপনি প্রশিক্ষণটা দেন তাহলে কিন্তু হবে না। কারণ আপনি হয়তোবা যে স্টাইলে প্রশিক্ষণ দিচ্ছেন অ্যাজ ইউজুয়াল নর্মাল লার্নারদের জন্য দিচ্ছেন, কিন্তু এইখানে বিভিন্ন ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট আছে, তাহলে সবাইকে মাথায় নিয়ে আপনাকে আপনার লার্নিংটা দিতে হবে। এই জন্য এই ক্যাটারিংটাও হবে আপনার ওই রকম। ক্যাটারিং মানে কি? সার্ভ।
তারপরে কি রেসপেক্টিং ইন্ডিভিজুয়ালস রাইটস এন্ড কনফিডেন্সিয়ালিটি, অবশ্যই যে ইন্ডিভিজুয়ালস গুলো আছে তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদের রাইটস, এবং অবশ্যই তাদের এই বিষয়গুলো কনফিডেন্সিয়ালি রাখতে হবে, এটা ওপেন করা যাবে না। এটা হচ্ছিল ইনক্লুসিভনেস করার জন্য প্ল্যান। এইভাবে আমরা ইনক্লুসিভনেস করতে পারি। এখন ইনক্লুসিভনেস করার জন্য আমাদের কিছু গ্রাউন্ড রুলস সেট করতে পারি, ঠিক আছে? গ্রাউন্ড রুলস, আমাদের ফার্স্ট যে অ্যাসেসমেন্ট ছিল এখানে একটা কোয়েশ্চেন মিসিং হয়ে গেছিল, ওইটা এই ইউনিট অফ কম্পিটেন্সির, বাট ওই দিন চলে গেছিল, যাক মিসিং করে চলে গেছিল। সেটা ছিল একটা গ্রাউন্ড রুলস পড়ছিল, তাই না? তাহলে গ্রাউন্ড রুলস কি কি? এই রুলস গুলো আমাদের অবশ্যই সেট করে দিতে হবে। সেটা কি? বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন অ্যান্ড অনেস্ট, বি নন জাজমেন্টাল, বি সেনসিটিভ, বি অ্যাকসেপ্টিং, বি সেভ অ্যান্ড সাপোর্টিভ। এই জিনিসগুলো হতে হবে। যখনই আমার এই গ্রাউন্ড রুলস গুলো আমি সেট করে দিচ্ছি, তখনই আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের লার্নিং এনভায়রনমেন্টে আসলে ইনক্লুসিভিটি প্র্যাকটিস হচ্ছে বা প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং করবেও। ক্লিয়ার এই বিষয়ে সবাই? এখন এগুলো কি পুরো একটা একটা করে ব্যাখ্যা করার দরকার আছে? না স্যার। এগুলো একটা একটা করে ব্যাখ্যা করার দরকার নেই। বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন অ্যান্ড অনেস্ট, অনেস্ট হতে হবে, নন জাজমেন্টাল হতে হবে, আগেই কোনো কিছু ধারণা করে নেওয়া যাবে না, আগেই জাজমেন্ট করে ফেললাম এইটা হয়ে যাবে, এইটাই এই হবে, আমি বলে দিলাম এইটাই হবে, এই ধরনের কথাবার্তা আমরা বলি না, এইটা করা যাবে না অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ ডিবেট প্র্যাকটিশনার। বি সেনসিটিভ, অবশ্যই সেনসিটিভ হতে হবে, একসেপ্টিং, যে কোনো বিষয় অ্যাকসেপ্ট করতে হবে। লার্নাররা যাই বলুক না কেন, অনেক সময় আমরা দূর তোমার থামো তো, তুমি কি সব কথাবার্তা বলো, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। সে যেটা বলে একসেপ্ট করতে হবে, করে নিয়ে হ্যাঁ সে ভুল বলতেছে, তাকে সেই জিনিসটা বোঝাই বলতে হবে, মানে বোঝাই দিতে হবে আপনার উত্তরের মাধ্যমে যে না সে রং, বাট আপনি ডিরেক্টলি তাকে রং প্রমাণ করতে পারবেন না, করবেন না। বি সেভ অ্যান্ড সাপোর্টিভ, অবশ্যই সাপোর্টিভ হতে হবে। এটা হচ্ছে না গ্রাউন্ড রুলস। এই রুলস গুলো আমরা যদি সেট করে দেই এবং আমরা যদি মেনে চলি, তাহলে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা ইজি হবে সবার জন্য। আপনারা কি মানে ক্লাসে আছেন নাকি গেছেন? জি স্যার, আছি। না কোনো সারা শব্দ নাই? না স্যার, আপনি বলতেছিলেন এজন্য শুনতেছি। ওকে, এখন না বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে, আমি তো আমার মতন বক বক করে যাচ্ছি একা একা। স্যার ইনশাআল্লাহ কোশ্চেন করবো। সাপোর্ট ফর ক্লায়েন্টস উইথ স্পেশাল নিডস, আমার মনে হয় না যে আরো কিছু বলার দরকার আছে। আমি যখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলছি ওইখানে সব কিছু এইগুলো সব চলে আসছে, দেখছেন? ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট টু লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, অস ইস্যু টু বি অ্যাড্রেসড, language requirements to meet, literacy and numeracy issues, more time or additional support to learners. Already আমি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে এই সব কথাগুলো বলে ফেলেছি, তাই না? এগুলো সব চলে আসছে। Strategies to include person with disability, PWD, person with disability কি শারীরিক প্রতিবন্ধী, তাই না? তাদের স্ট্র্যাটেজি টু ইনক্লুড, তাদের ইনক্লুড করার স্ট্র্যাটেজি গুলা কি? এটা হচ্ছে তাহলে কি অল টাইম কি ফোকাস অন হোয়াট দ্য পিডব্লিউডিস ক্যান ডু, তারা কি করতে চায় বা কি করে বা কি করতে পারে, এদিকে একটু ফোকাস দিতে হবে। ট্রাই টু ট্রিট দেম নরমালি এন্ড লাইক এভরিওয়ান এলস, তাদেরকে একবার সিম্পলি ট্রিট করতে হবে। সে যে ডিসেবল ব্যক্তি এইটা তাকে বুঝতেই দেওয়া যাবে না, তাকে কোনো কায়দায় এটা মানে ইয়ে করা যাবে না, ট্রিটও করা যাবে না যে সে ডিসেবল। একেবারে স্বাভাবিক যে লার্নাররা আছে তাকেও যেভাবে আপনি ট্রিট করবেন ঠিক ওই একইভাবে ট্রিট করবেন, তবে তার দিকে একটু ফোকাস বেশি দিবেন। ফাইন্ড আউট দ্য স্ট্রেংথ অফ পিডব্লিউডিস এন্ড
ক্যাপিটালাইজড অন দেম। দেখছেন তার কি স্ট্রেংথ আছে, এইটাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট দা স্ট্রেংথ অফ পিডব্লিউডিস এন্ড ক্যাপিটালাইজ অন দেম। একই কথা দুইবার লিখে ফেলেছি না? acknowledge their achievement and praise on their accomplishment। দেখছেন তাদের অ্যাচিভমেন্ট গুলোকে অ্যাকনলেজ করতে হবে। নেভার অ্যাকসেপ্ট রুড রিমার্কস। কোন রুড রিমার্কস যদি হয়ে থাকে বা অনেক সময় আমরা নাম ধরে ডাকি, হ্যাঁ, বা উল্টাপাল্টা শব্দ ইউজ করি, এই জিনিসগুলো অবশ্যই করা যাবে না। বা কেউ যদি করেও থাকে এইটাকে গ্রহণ করা যাবে না। এটাকে মানে তাকে বোঝাইতে হবে যে না, ইটস রং, এটা সঠিক পন্থা না, এটা সঠিক, এটা করা ঠিক না, যে বা যারা করবে তাদেরকে। মেক রিজনেবল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাকোমোডেশনস whenever possible to enable them to participate। রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এই যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করতে হবে। আরো ডিটেলসে পড়ার জন্য এই যে 51 থেকে 53 নম্বর পেজে পড়বেন, তাহলে আরো ডিটেলস এই বিষয়ে পেয়ে যাবেন। ঠিক আছে? এখন আমরা এই যে যে জিনিসগুলো বললাম যে আমাদের ইনক্লুসিভিটি প্র্যাকটিস করা, তাই না? ইনক্লুসিভিটি প্র্যাকটিস একবারই করলেই হবে? আমাদের এটা কন্টিনিউ প্রসেস, তাই না? এই কারণে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ইনক্লুসিভিটি সহজভাবে প্র্যাকটিস করতে পারবো। সেইটার নাম হচ্ছিল পিডিসিএস সাইকেল। পিডিসিএস সাইকেল, প্ল্যান টু চেক অ্যাক্ট। প্ল্যান টু চেক অ্যাক্ট। তাহলে প্রথমে আমাদের প্ল্যান করতে হবে, তাই না? রিকগনাইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড প্ল্যান এ চেঞ্জ। তারপরে ডু, টেস্ট দ্য চেঞ্জ। তাহলে কি চেঞ্জ করলেন এটা টেস্ট করতে হবে। ক্যারি আউট এ স্মল স্কেল স্টাডি, মানে ডুতে এসে আমার প্রথমে সে প্ল্যান করতে হবে কি কি অপরচুনিটি আছে, রিকগনাইজ করে। আচ্ছা যাও বাবা, পরে করতে। তাইলে প্রথমে প্ল্যান করতে হবে যে কি কি চেঞ্জ করা যায়। এখন সেইটাকে, সেই চেঞ্জটাকে আমার প্র্যাকটিসে আনতে হবে, অর্থাৎ ডু যেটা বলতেছে প্র্যাকটিসে আনতে হবে। এরপরে কি চেক। এখন আমি যে প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিসটা আসলে ফলপ্রসূ হলো কিনা, সঠিক হলো কিনা, ঠিকঠাক মতো এর ফলাফল ভালো না খারাপ, এটা তাহলে আমার একটু চেক করতে হবে না? এইটা চেক করে দেখতে হবে। সেটা বলছে রিভিউ দ্য টেস্ট, অ্যানালাইজ দ্য রেজাল্ট অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট ইউ হ্যাভ লার্নড। কি শিক্ষা গ্রহণ করলেন সেটা থেকে এটা চেক করতে হবে। এরপরে যখন চেক করে দেখলাম যে ইয়েস, এইটা আমাদের সঠিক প্ল্যান ছিল, যদি মনে করেন যে এটা সঠিক প্ল্যান ছিল, তাহলে অ্যাক্টে যাইতে হবে। ডু আর অ্যাক্ট অনেকেই মনে করবে যে একই জিনিস, মাথায় রেখেন ডু আর অ্যাক্ট কিন্তু একই জিনিস না। ডু হচ্ছিল যে প্ল্যানটা করতেছি ওইটার ডু, আর অ্যাক্ট হচ্ছিল যখন চেক করে সাকসেস হচ্ছে, সাকসেসফুল হচ্ছে, তখন ওইটা হচ্ছিল অ্যাক্ট। টেক অ্যাকশন বেসড অন হোয়াট ইউ লার্নড ইন দ্য স্টাডি স্টেপ। স্টাডি স্টেপে আপনি যে লার্নটা হলো সেইটাকে এবার প্র্যাকটিসে নিয়ে চলে আসা, সেইটা হচ্ছিল অ্যাক্ট। পিডিসিএ সাইকেল নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? নো স্যার। ক্লিয়ার হয়েছেন? তাইলে প্রথমে আমার কি করতে হবে, প্ল্যান করতে হবে, ওই প্ল্যান অনুযায়ী এরপরে কাজ করতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট করে দেখতে হবে যে এর ফলাফল ঠিক আছে কিনা। এই ফলাফল চেক করে যদি দেখি যে হ্যাঁ ফলাফল ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টে চলে যাব। ঠিক আছে? যদি চেক করে ঠিক না থাকে সেক্ষেত্রে কি হবে? চেক করলাম, চেক করার পরে দেখলাম যে না, আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হয়নি, সেক্ষেত্রে কি করব বলেন? আবার করব, আবার করব, এটা প্ল্যানটা চেঞ্জ করে নতুন প্ল্যান। এক্স্যাক্টলি, এই দেখেন ব্যাপারটা বুঝছেন? এই যে কন্টিনিউয়াস সাইকেল, যেটা জি স্যার। যখনই লাস্টে দেখেন একটা এন, এন এর সময় কি হয়ে গেছে, সলভ, তাই না? এটা সলভ হয়ে গেছে। না হলে যতক্ষণ পর্যন্ত সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, আমার এই সাইকেলটা
কন্টিনিউ চলতেছে, ঠিক আছে? এইটাই হচ্ছিল পিডিসিএস সাইকেল। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের ইনক্লুসিভিটি প্র্যাকটিসের জন্য। তাহলে কখন আমরা পিডিসিএস সাইকেলটা ইউজ করব? স্টার্টিং এ নিউ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, যখন আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করব, তাই না? ডেভেলপিং এ নিউ অর ইমপ্রুভ ডিজাইন অফ এ প্রসেস, প্রোডাক্ট অর সার্ভিস। মানে এমন হইতে পারে যে পুরাতন একটা প্রজেক্ট বা এইটার ডিজাইন বা প্রসেসকে আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি, নতুন করে ডেভেলপ করতে চাচ্ছি, তখন আমাদের এইটা ইউজ করতে হবে আর কি। ডিফাইনিং এ রিপিটেটিভ ওয়ার্ক প্রসেস, মানে যখন রিপিটেটিভ হবে, মানে রিপিটেড বারবার করতেছি, এই সময়টা আমরা এটা ব্যবহার করব। প্ল্যানিং ডেটা কালেকশন এন্ড অ্যানালাইজ ইন অর্ডার টু ভেরিফাই এন্ড প্রিওরিটাইজ প্রবলেমস অর রুট কজ। তাহলে ডাটা কালেকশনের যে প্ল্যানিং করতে হবে এবং এটাকে আচ্ছা, তারপর ইমপ্লিমেন্টিং এনি চেঞ্জ, কোন ধরনের কোন চেঞ্জ ইমপ্লিমেন্ট করলে, ওয়ার্কিং টুয়ার্ডস কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টস, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে চাইলেও অবশ্যই এই পিডিএস সাইকেলটা ইউজ করতে হবে। ক্লিয়ার? আমাদের আজকের ক্লাসও এখানেই শেষ, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি শিখলাম একটু দেখে আসি। আমরা গতদিন ইনক্লুসিভিটি, প্র্যাকটিস ইনক্লুসিভিটি, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই পর্যন্ত মনে হয় করছিলাম, তাই না? আজকে আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে হিউজ ধারণা নিয়েছি। কেন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব, কখন করব, কিভাবে করব, কার সাথে, মানে অনেকগুলা উদাহরণ সহ আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট সম্বন্ধে জানছি। হিউজ পরিমাণ উদাহরণ কিন্তু আমরা অ্যাপ্লাই করছি আজকে। সো আমার মনে হয় না যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট নিয়ে কারোর ভেতরে কোনো বিন্দু মাত্র মানে দ্বিধা থাকার কথা। যদি থেকেও থাকে অবশ্যই ইনফর্ম করবেন। এরপরে আমরা আলোচনা করছি গ্রাউন্ড রুলস, তাই না? সর্বশেষ যেটা আলোচনা করলাম পিডিসিএ সাইকেল। আমাদের আজকের আলোচনা এবং গতদিনের আলোচনার সবকিছুরই ফাইনাল ছিল ইনক্লুসিভিটি। রানা ভাই রেকর্ডিং অফ করে দিতে পারেন। এখন আমরা অন্য আলোচনায় চলে যাব। 1 মিনিট, সবাই ডিসকাস করছে বিষয়টা? হ্যাঁ, আচ্ছা সবাই এখন ডিসকাস বলেন। করছে? না, এখনো ডিসকাস হয়নি। আচ্ছা, ডিসকাস হোক, তারপরে করেন, সমস্যা নেই। এবার বলেন, আপনারা আপনাদের ফিডব্যাক বলেন, কোনো কনফিউশন আছে কিনা বা সবকিছু ক্লিয়ার বুঝছেন কিনা? স্যার এখন পর্যন্ত ক্লিয়ার, বাকিটা স্যার পরের দিন বোঝা যাবে। শুধু ইয়ে করে, মানে কি বলবো, ক্লাস করে ভাই ইয়ে অফ করে দিতে পারেন, রেকর্ডিং অফ করে দিতে পারেন। ভাই 1 মিনিট করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সোমাইয়া, যেটা বলতেছিলাম, এখন আজকের আলোচনা শুনে সব ক্লিয়ার হয়েছেন বা মনে হচ্ছে যে ক্লিয়ার? ব্যাপারটা এই জায়গায় কিন্তু ক্লিয়ার না। আপনি যদি বই না পড়েন তাহলে হ্যাঁ, এটাই বলতেছি। আপনি আলোচনা শুনে মনে হচ্ছে সবকিছু ইজি, আরে বাবা কোনো ব্যাপার না, এত সব সহজ জিনিস, স্যার কত সুন্দর করে গড়গড় করে ব্যাখ্যা করে গেলেন, এত ইজি জিনিস। এত ইজি জিনিস না, এটা পড়তে হবে। যদি না পড়েন তাহলে কিন্তু মাথা থেকে হাওয়া হয়ে যাবে। সিরাত রাজ্জাকি আছেন না? সিরাত, জি স্যার। এই ক্লাসটা এর আগেও পাইছেন না? না, এই ক্লাসটা পাই না। ইনক্লুসিভিটির শুরুর গত ক্লাসটা যেটা ছিল ওইটা মেবি পাইছিলাম। এটা তার মানে পাইনি। আপনি সেকেন্ড ওয়ানে করেন নাই, পান না নাই না, মানে করেন নাই, কারণ আমরা তো হ্যাঁ করাইছি। করিনি। হ্যাঁ, যাই হোক। তো প্রথম গত দিনের যে ক্লাসটা করছিলেন ওইটাও অনেক কিছু নতুন হয়েছে না, মনে হয়েছে না, নাকি সেম মনে হ্যাঁ হয়েছে ওইটা আগেরটার ওইটাও মতন? নতুন স্যার, আজকেরটা তো একদমই হ্যাঁ স্যার, নতুন। একটু চেঞ্জ আছে স্যার ক্লাসটাতে। তাই না? ডেফিনেটলি থাকবে। শোনেন,
গতদিন আমি যে ক্লাস করাইছি, আমি 2 দিন পরে আবারও যে যখন ক্লাস করাবো তখন অনেক কিছুই দেখবেন যে চেঞ্জ থাকতে পারে। ঠিক আছে, কারণ টপিক হয়তো বা এক থাকবে কিন্তু কথাবার্তা তো ভিন্ন হবেই। ঠিক আছে, আমি একরকম ভাবে বোঝাবো, রানা ভাই একরকম ভাবে বোঝাবে, আর একজন আসলে সে একরকম ভাবে বোঝাবে, সবার বোঝানোর ধরনও তো এক না, এক একজনের ধরন তো ভিন্ন ভিন্ন, কিন্তু মোদ্দা কথা একই, সবার মোদ্দা কথা একই। ব্যাপারটা বুঝছেন? এই কারণে আমাদের প্রত্যেককেই পড়তে হবে ভাই, না পড়লে ওই শুধু বোঝাই দেওয়ার পরে বুঝে গেছেন আপনি, এটা বোঝার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আজকে মৃদুলার কোনো কথাই শুনলাম না। মৃদুলা, জি স্যার। আপনি কি গত ক্লাসে ছিলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই 2 ক্লাস মিলে কি মনে হচ্ছে? ইজি মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? স্যার গত ক্লাসে একটু একটু সমস্যা ছিল, কিন্তু আমি পড়ি নাই আর কি গত ক্লাসের পড়া। আজকেরটা বুঝছি, বাকিটা সিভিলিয়ান পড়লে বোঝা যাবে। আচ্ছা, রেজন? স্যার আমি তো গত ক্লাসে ছিলাম না, বাট আজকে যতটুকু পড়ানো হয়েছে সবগুলাই বুঝছি। আচ্ছা, গত ক্লাসে ছিলেন না, বাট আজকে একটু ছোট্ট মানে রিভিউ হয়েছে, বাট গ্রুপে দেখবেন যে আমি আজকে পুরোটাই দিয়ে দেবো। গতদিন একটা হাফ দিয়েছিলাম, বাট আজকে পুরো প্রেজেন্টেশনটাই দিয়ে দেবো এবং সিবিএলএমটাও দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখেন। ঠিক আছে, গতদিন গ্রুপে আমি সিবিএলএম দিয়ে দিছিলাম, আজকে প্রেজেন্টেশনটা পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, সো জি স্যার। প্রেজেন্টেশনটার সাথে বইয়ের একটু মিলাবেন, যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি আমার কাছে কোয়েশ্চেন করবেন। জি স্যার, অবশ্যই। ঠিক স্যার আছে, তবে আরেকটা জানার ছিল, এই যে ক্লাস শুরুতে একটা করা হয়েছিল, কোয়েশ্চেন করছিলেন আপনি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিভাবে প্র্যাকটিস করতে পারি, ওইটা স্যার আমি জানতে চাইছিলাম একটু বলার জন্য স্যার। আচ্ছা, এইটা সেটাই বললাম যে আপনি বই, এবং আমি এখন বলবো না, হ্যাঁ, আপনি বই এবং আমার যে প্রেজেন্টেশন আছে প্রেজেন্টেশনটা দেখে যদি না বুঝতে পারেন নেক্সট দিন আপনি প্রশ্ন করবেন, তখন উত্তর পাবেন। আগে আপনাকে জি স্যার, অবশ্যই। নিজেকে দেখবো যে আপনি নিজে কতটুকু বুঝছেন। আপনি পড়বেন, পড়ার পরে আপনার কাছে আমি জিজ্ঞেস করব, নেক্সট ক্লাসে কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করব যে আপনি কিভাবে প্র্যাকটিস করতে হয়, কেন প্র্যাকটিস করতে হয়, এইটা আপনার কাছে জিজ্ঞেস করবো। ইন্ডিভিজুয়াল আপনার কাছে আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, জি স্যার, অবশ্যই। আপনি জি ঠিক আছে। তখন আপনাকে বলতে হবে, আপনি যতটুকু বুঝছেন ততটুকু বলবেন, বাদ বাকিটা যদি সঠিক না হয়, আপনি যদি ক্লিয়ার না থাকেন, তখন আমি বাকিটা আপনাকে ব্যাখ্যা করে বলবো, বাট আজকে বলবো না। জি স্যার, ঠিক আছে। রানা ভাই, ঠিক আছে না হিসাবটা? ঠিক আছে ভাই, আমার ল্যাপটপে কানেক্ট করতে পারতেছি না, বুঝছেন, ইন্টারনেট এত বাজে সমস্যা দিতেছে, বুঝছেন, খুবই 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 অবস্থা খারাপ। মানে সেটাই, ওয়াইফাই এর থেকে আমি ঢুকতে পারতেছি না, বুঝছেন। খুবই। এই যে বললাম না, আজকে আমি এই যে একটা ডিভাইসে শুধুমাত্র ল্যাপটপে কানেক্ট করে করতেছি, মানে ক্লাসটা নিলাম, 2টা ডিভাইসে দিলেই আর কাজ হচ্ছে না, তো অবস্থা খারাপ। ব্যাকআপটাও বন্ধ করতে পারতেছি না মোবাইল থেকে, বুঝছেন। সেটাই না, হবে না তো, আপনার যে ডিভাইস থেকে করা ওই ডিভাইস থেকে ছাড়া আপনি করতে পারবেন না তো। তো ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনারা একটু পড়েন, আর বাকিরা জানি না কেন জয়েন করতেছে না, সব এক এক করে কি হয়ে যাচ্ছে সব বুঝতেছি না, একদিন স্যার আসে 5 দিন আসে না। আনসার গুলা দিবেন না? হ্যাঁ, অ্যান্সার গুলো দিয়ে দিব। আমি আসলে সময় পাচ্ছি না, আমি খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম, এই কারণে আসলে করতে পারি নাই। এটা দিয়ে দিব নে, হ্যাঁ, আমি আচ্ছা দেখি আচ্ছা, সমস্যা নেই। কাল পরশু দিয়ে দিব। ঠিক আছে, কালকে দেখি, আজকে তো শনিবার, আজকে ক্লাস করে অলরেডি হয়ে গেছে, আজকে আমি নিজেও ক্লান্ত খুব। আজকে আবারও আমার ফুল ফ্যামিলিদেরকে নিয়ে গেছিলাম মিঠা মাউন্টেন ঘুরাইতে, ওখান থেকে আসলাম এই সন্ধ্যার পরে রাত্রে, বুঝছেন না কি ভাই? ব্যাপার ভাই, আমগুলো বললে কি আমরা যাই না? না, বিষয় ওরকম না ভাই, কালকে রাত্রে হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে, যে আপনার এলাকায় দাওয়াত দেন আমাদেরকে, তা আপনারা বলেন তো, রানা ভাই আপনার দাওয়াত। ভাই আপনি এই কথা বুঝলেন না, ভাই আপনি এই কথা বুঝলেন না। আপনার যদি আমার কিশোরগঞ্জে বা আমার বাসায় আসার জন্য দাওয়াত নেওয়া লাগে, তাহলে ভাই আপনার আসার দরকার নেই, আসতে হবে না।